হাওরের সাথে এই নদীর নাম কুশিয়ারা। স্থানীয়ভাবে একে উজান কুশিয়ারা ও ভাটি কুশিয়ারা নামেও ডাকা হয়। আশেপাশে জেলেপল্লী আছে, নদীতেও মাছে ভরপুর। তবে সেই মাছ ধরতে পারেন না জেলেরা। কিন্তু কেন? এই জেলে পাড়ার নাম ঝিলুয়া। এখানে কার্ডধারী জেলে আছেন প্রায় 200। কয়েক পুরুষ ধরে তাদের এই পেশা। এই জেলে পাড়ার প্রতিটি ঘর হিন্দু ধর্মাবলম্বীদের। কিন্তু এই জেলেদের আমরা নদীতে নয়, দেখতে পাই স্কুলের বারান্দায়। নদীটার আসলে কি অবস্থা? আপনারা কি অবস্থার মধ্যে আছেন? নদীতে কোনো আমরা মাছ ধরতে পারি না, বুঝলেন? যারা মানে এটা ফিশিং নেয় এরই মাছ ধরে। আবার আমরা যদি এই বাচ্চা কাচ্চাও এই মাছ ধরার মাঝে কোনো ইয়ে নাই, ধরবার লেগে দেয় না, বুঝছেন? এই তো নদী তো এটা শুকালায়, শুকায় সেটা মাছ ধরে। আমরা ছোটো থাকতে কিছু সাধারণ মাছ মারছি, ফেলুন না মারছি, চাকিদারা মারছি। যদি একজন পিছিম পাইটে আইয়ে আমরা কোনো সঙ্গে দৌড়ানি দিচ্ছি না। এখনো দৌড়ানি দিয়ে থেকে আমরা বোর ধরে গেছে যান বাঁচানি যায় না। যে বাটারে আমরা হমু থাক দূরের কথা, এবার বাড়ির নামে জিগানি যায় না। আমরা শুধু কাগজে খালি দেখায় আমরা লিজ নিয়ে আসছি। আমরা অতটুকু বুঝি। কার থেকে আনছে জানেন? আর না হয়তো একটা মুখে কয় জাল টাল মানুষ ধরে লই যাব। কে ধরে নিল? যারা ভাই তো রাজার কাছেও তো অংশ আছে, গাঙ্গু অংশ আছে, খালও আছে, সরকারও আছে। কুশিয়ারা বাড়িওয়ালা এটা সব মনে করো সরকারের আন্ডারে আমরা বুঝতেছি, আমরা যেটা বুঝাই। সরকার না মানে রাজার আন্ডারে? রাজার আন্ডারে আছে, সরকার আছে, খালি রাজা না। যেমন এক পার যদি থাকে সরকারের, এক পার হইল রাজা, এরকম। হাত দিয়ে মাছ ধরলে তাতেও ওনারা আপত্তি তৈরি করে এবং ঝামেলা একটা সৃষ্টি করে ওই ব্যক্তিরে হ্যারাসমেন্টের শিকার করে। কেন তারা নদীতে নামতে পারেন না? ঘটনা কি আসলে সত্য? আমরা কিছু জেলেকে নিয়ে নদীতে মাছ ধরতে যেতে চাই, দেখতে চাই কি পরিস্থিতি সেখানে হয়। সংবাদকর্মীর পরিচয় গোপন করে জেলের সাজে যেতে হবে কুশিয়ারা নদীতে। তাহলেই কেবল সত্য উদ্ঘাটন করা যাবে। কুশিয়ারা নদীতে আমরা মাছ ধরতে যাচ্ছি। আমরা মাছ ধরার পর দেখব এখানে আসলে কারা আমাদেরকে মাছ ধরতে গিয়ে বাধা দেয় এবং কারা আমাদেরকে এখানে তাদের স্বাভাবিক প্রক্রিয়ায় তারা বাধা সৃষ্টি করে। দীর্ঘদিন কেউ এই নদীতে নামতে পারেননি, মাছও ধরতে পারেননি। জেলেদের অভিযোগ, গোসল করতেও তারা পারেন না। ঝিলুয়া মন্দিরঘাট এলাকার নদীতে মাছ ধরতে নামে জেলেরা, সঙ্গে টিম 360 ডিগ্রি। এখন তারা নদীতে নেমেছেন, নদীতে মাছ ধরে হাটে বিক্রি করতে পারবে। রাজার জায়গা, রাজার জায়গা প্রতিবাদ নিষেধ। এটা তো কুশিয়ারা নদী নামে, কুশিয়ারা নদী হইলে কোনো প্রতিবাদ আছে? কে এই রাজা? এই সভ্যতায় এসে কি করে তিনি এখনো তার রাজত্ব চালিয়ে যাচ্ছেন? রাষ্ট্রীয় আইন উপেক্ষা করে এখানে চলে সেই রাজার নিজস্ব আইন, যে আইনে সাধারণ জেলেরা নদীতে নামতে পারেন না। অথচ বাংলাদেশ সরকারের নদী আইন বলছে নদীর মালিকানা কোনো ব্যক্তির হতেই পারে না। এখানে যে কেউ নামতে পারবেন, নদীর পানি ব্যবহার করতে পারবেন, মাছও ধরতে পারবেন। মালিকানায় থাকবে বাংলাদেশ সরকার। হবিগঞ্জ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদী কোন রাজার দখলে জানতে হবে। তাহলে শুরু করা যাক আজকের অনুসন্ধান।
কুশিয়ারা নদী হইলো এখানে প্রতিবাদ আছে, হ্যাঁ প্রতিবাদ আছে একেবারে নিষেধ। কেন আপনারা নাম মাছ মারেন না এখানে? না মাছ টাছ কেন মারাও না, কেন? না ওই যত ঝামেলা করে কাম নাই, সামান্য সেটা মাছ না মারো ওই ভাই, যত আমরা ঝামেলা করে কাম নাই, নিষেধ। কোথাকার আছে ভাই? কি নাম? সুয়েলটা জালি থাকে ভাই, উনার কাছে ভালো করে ক্লিয়ার করে কথা। নদী নদী কেমনে হয় ভাই আমার এখন ওইটু বুঝাই এখন চিন্তা। এটা তো মনে হয় তো 2 নম্বর আছে, 3 নম্বর আছে, অংশ আছে এখানে। সরকার যতখানে আছে আর লিজ এখানে ইয়ে আছে আর জায়গা আছে, সরকার যত সরকারের যতখানে জায়গা আছে, রাজারও জায়গা আছে, নদী বিল আছে, সাইডে সাইডে যত ইয়ে আছে আর অংশ আছে। গ্রামের লোক কেউ নামে না? যখন লিজ নিয়াগা নিলে পরে তো তোমার এরা আর কেউ মাছ লেগে যায় না, তা আমরা নামলে সমস্যা হবে। সমস্যা হবে। কি সমস্যা হতে পারে? ধরবো দৈরা নিব বা মনে আছে আমরা গাঁর মানুষ হলে তো গাঁর মানুষের তো মারপিট করবো। আচ্ছা থাক, ওনারা না দিলে চলেন জায়গা। না না নদীটা কেমনে আমরা নদী কেমনে রাজার হয় এটা এখন চেন ঠিকই। প্রথম দিকে জেলেরা ভয়ে কথা বলতে না চাইলেও পরে সবাই মুখ খুলতে শুরু করেন। পরিপুরে যা আছে সব চারটা মাছ মেরে খাইতে, কিন্তু আমরা গিয়ে পারি না, তো জম পারি না, তুমি এরা যদি আছে তা আমরা এমনি ভয় পাই, আমরা নীরবে বলতে। মানে ওদের শক্তি বেশি। তা আপনারা যখন হচ্ছে সিজন ওই সময় মাছ মারতে পারেন না, তখন আপনারা চলেন কিভাবে? এইভাবে যেভাবে চলন যায়, কিভাবে? যারা করে ভাত নেই রেখে খায় না, কিনে খায়। আমরাও যখন মাছ খাই না মাছ কিনে খাই। কিন্তু আপনারা তো মূলত মানে জেলে হিসেবে আপনাদের এটা তো সরকারের তো হয়, ফিশারম্যানের জাল জাল মাল তার কই জাল জালেরা তো মাল হয় না। 25 বছর আগে যে মারামারি হয়েছে মনে আছে আপনার? কি হয়েছিল? আমরাও ছিলাম। ও, আপনারা কার পক্ষে ছিলেন? আমরা হলাম সরকারের পক্ষে। ও, আর রাজার পক্ষে কারা ছিল? রাজার পক্ষে। ওরা কি কই থেকে আসতো ওরা? বানিয়াচং। তা আপনার স্থানীয় লোক ওরা ওইখান থেকে আসে আপনাদের সাথে গ্যাঞ্জাম করতো? আমরা পারি না তো, হ্যাঁ, আমরা ওদের বিরুদ্ধে পারি না। কেন? পুলিশ আমরা বন্ধাইলা দুইটা নিয়ে আরও একটা নতুন তথ্য পাওয়া গেল, তা হলো নদীতে নামার কারণে অনেকেই মামলার শিকার হয়েছেন। তাদেরই একজন নির্মল। 80-র দশকে তার বিরুদ্ধে মামলা করেন নদী দখলকারীরা। অনেক মামলা আছে। 2 নম্বর ওয়াকফ স্ট্রিটের তো মামলা অনেক আছে। আছে। মামলা ফেস করতেছে। হ্যাঁ, জজ সাহেবের কেন ফেস করতেছে না? হ্যাঁ 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 তো জজ সাহেব কেন তাদের অর্ডার দেয়? হ্যাঁ হ্যাঁ সরকারের বিরুদ্ধে স্ট্যাটাস করে হ্যাঁ। সরকার আসতে পারে না। আমরা এসেছিলাম কুশিয়ারা নদীতে মাছ ধরতে কয়েকজন জেলেকে নিয়ে, কিন্তু আমরা এসে এখানে স্থানীয়দের কাছ থেকে যেটি শুনলাম, যারা লিজ নিয়ে এসেছে তারা ছাড়া এখানে কেউ মাছ ধরতে পারে না, এবং আমরা একটা প্রচণ্ড বাধার সম্মুখীন হলাম। আমরা এখন কথা বলতে যাব রাজার সাথে, তিনি কিভাবে এই নদীর মালিক। নদী দখল নিয়ে এই এলাকা প্রায় উত্তপ্ত হয়ে ওঠে। আমাদের কাছে তেমনই কিছু ভিডিও এসেছে, সেগুলোই আপনাদের দেখাতে চাই। ঘটনাটি চলতি বছরের এপ্রিল মাসের। এই শুটকি কুশিয়ারা নদীতে বাঁশ, লাঠি, দেশীয় অস্ত্রসহ একদল লোক জড়ো হয়েছেন। তাদের যুক্তি, নদী তাদের বাপদাদার সম্পত্তি, রাজার থেকে তারা কিনে নিয়েছেন। হবিগঞ্জ শহর থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত বানিয়াচং রাজবাড়ি। রাজা গোবিন্দ সিংহ এই রাজ্য প্রতিষ্ঠা করেন, যিনি পরবর্তীতে মুসলমান হলে নাম ধারণ করেন হাবিব খাঁ। বাড়ির চারদিকে দৃষ্টিনন্দন বাহারি ফুলের বাগান। বড় বড় কয়েকটি পুকুর ঘিরে রেখেছে রাজবাড়িকে। রয়েছে কারুকাজ খচিত মসজিদও। বর্তমানে রাজার শেষ বংশধর আহমেদ জুলকার নাইন দেখাশোনা করেন এই রাজবাড়ি আর তাদের তালুকের সম্পত্তি। হায়দারুজ্জামান আলী, চেয়ারম্যান 2 নম্বর বানিয়াচং উত্তর পশ্চিম ইউনিয়ন পরিষদ, বয়স 80-র ঘরে, ছিলেন এই সেক্টরের মুক্তিযোদ্ধা।
তিনি দেখেছেন এই রাজ পরিবারের প্রভাব প্রতিপত্তি। এলাকার কেউ এই রাজবাড়ির সামনে দিয়ে যেতে পারত না। সিলেট অঞ্চলের কয়েকটি জেলা তারা শাসন করত। রাজ পরিবারের তো পুরা প্রভাব আছে। আমরা দেখি প্রভাব কিন্তু এরা তো এই সব জমিদারি আছে। এরা পূর্বপুরুষরা তো যে আলী রাজা সাহেবের বাপের এরা তো সব তার জমি আছে, রাজবংশ, এরা জমিদারি আছে। এরা খাতনা দেওয়া হইতে মানুষ গিয়া তারা বাড়িতে এখানে তো বাড়ির সামনে দেখেও যেতে পারত না, একটা ফাঁকিও খাবও উঠে যেতে পারত না, গুলি করে পালাইছে। প্রভাব মানে রাজার যে প্রভাব থাকে এই প্রভাব আর কি। এরপরে তো গেল জমিদারি রইল এরার, তারপরেও এই প্রভাব রয়ে গেল। কেউ প্রত্যেককে ডরাই তো ভয় করতো। কুশিয়ারা জিল্লা উজানবাটি, কুশিয়ারা নদী, ফোম, নলাই, এইভাবে বিভিন্ন বিলের মাঝে যেমন সিংহা বিল, এরপরে সুতি, এইসব মহাখাই, মানে প্রত্যেকটা বিলের মাঝে তাদের অংশ আছে। এইগুলার এরা করছিল কিন্তু 1 নম্বর ক্ষতি। এরা একটা মামলা করছিল, এরা আলী রাজা সাহেব, হারুন রাজা সাহেব থাকতে, এই রাজা থাকতে পাকিস্তান আমলে। এই মামলা পরবর্তীতে আরেক বেলা বাংলাদেশ হইতে পারে, যখন জিয়াউর রহমান আইছে, এই মামলাটা দিয়ে একটা হাইকোর্টে একটা স্টে করে দিল। হাইকোর্ট স্টে করে দিল যে তার যে সম্পত্তি আছে এগুলা কোনো অবস্থাতে ওই ডিসি, ইউনো, তহসিলদার আর এসিল্যান্ড সহ এরা করে দিল, জারি করে দিল। একটা রুল জারি করে সে নিষেধাজ্ঞা দিলাইল স্থায়ী। যে স্থায়ী নিষেধাজ্ঞার কারণে তখন এরা এই ইতিহাস দখল সরকার আর দেয় না। আর এর ফলে এটার ভিতরে কেউ লাগছে না। পরবর্তীতে ওইখানের এরা কিছু, ওই যে মজিদ খান ছিল এমপি, তার কিছু অনগত্য লোক এটারে গ্যাস এরিয়া থেকেও এটা সহিদা করতে, গ্যাস এরিয়াতে ওই ইনজাংশনটারে ব্যাগেট করাইছে। তার মানে অনেক নদী আর বিল এখনো এই পরিবারের দখলে আছে। আমরা এবার সেই রাজবাড়িতে যেতে চাই, কথা বলতে চাই রাজবাড়ির উত্তরাধিকার দেওয়ান আহমেদ জুলকারনাইনের সাথে। প্রথমেই বাধার মুখে পড়তে হয়। রাজ কর্মচারীরাও ছিলেন উত্তেজিত। ক্যামেরা করে নিল না, সাবের নেতো সাবের বিরুদ্ধে চাললো, মোবাইলে টিভির মাঝে দিল। তারপর কি হয়েছে? এটাই তো কেস মামলা চলছে। ওই জন্য ঢুকতে দিবেন না? না, কেন ঢুকে লাই তুমি? বালা কইয়া হামাইব, হামাইলে মুম্বু ভাই দিয়ে দিলাম। আচ্ছা, ওকে তুললে এলেনে সাবের বিরুদ্ধে বদনাম সারে। আমরা যে গাইল দিত আমি তা তুলতাই না, তুললে কি তা করবো? আমরা ছিড়ব, আমরা যা আমরা কথা বলতে এসেছিলাম আহমেদ জুলকারনাইনের সাথে, কিন্তু তিনি এই বাসায় থাকেন না, তিনি থাকেন সিলেটে। আমরা তার সাথে কথা বলার জন্য সিলেটে যাব। আমরা জানতে চাইব কুশিয়ারা যে নদীটি তিনি দাবি করছেন, এই নদীটির মালিককে আসলেই তিনি, না সুটকি নদীর মতো আরও মামলা করে তিনি সেই নদীটি দখলে রেখেছেন। সিলেট শহরে গিয়ে আমরা মুখোমুখি হব রাজা জুলকারনাইনের। জানতে চাইব তিনি কিভাবে নদীর মালিক বনে গেলেন, কোন কারিশমায় তিনি রাষ্ট্রের সাথে পাঞ্জা লড়ে এখনো নদীর দখলদারিত্ব টিকিয়ে রেখেছেন। ফিরছি একটা বিরতির পর। এই কুশিয়ারা নদী বাংলাদেশ এবং ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। উৎস বরাক বা বরবক্র পাহাড়, মিশে গেছে মেঘনা নদীতে। আর সেই নদীর একটি অংশের মালিকানা দাবি করে দখল করে বসে আছেন রাজবংশের উত্তরাধিকার জুলকারনাইন। শুধু কুশিয়ারাই নয়, আরও অনেক নদী আর হাওর এখনো তার একক দখলে। পুরো বানিয়াচং ও জাকিরগঞ্জ উপজেলায় সাম্রাজ্য ছিল এই রাজ পরিবারের। কুশিয়ারা, পুম, নড়াইজল, নলাই, হাওয়া, উজান কুশিয়ারা, ভাটি কুশিয়ারা সহ এমন ৬৮টি বিল ও হাওর দখলে রেখেছে এই পরিবার। একটি ইয়াহিয়া ফিশ ইন্ডাস্ট্রিজ, অন্যটি আলী রাজা ওয়াকফ স্টেটের নামে।
আমাদের এবারের গন্তব্য ঢাকার দিকে। লিগ্যাল এইড অ্যান্ড অ্যাডভোকেসি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহমুদ আল হিমু। আগেও তিনি হবিগঞ্জের শুটকি নদীর মামলায় রিট করেছেন। তার কাছে একই রকম আরও অনেক নদীর তথ্য আছে। নথিগুলো পর্যালোচনা করে দেখলাম, কাগজপত্র দেখে যেটা আমার কাছে মনে হইলো, মানে বিভিন্ন মামলা করার মাধ্যমে কিন্তু এই নদীগুলো দখল করে রাখা হয়েছে। দখল সংক্রান্ত যত মামলা আছে নিষ্পত্তি করা গেলে বেদখলের হাত থেকে নদীগুলো রক্ষা পাবে এবং এর সাথে অনেক মানুষের জীবন জীবিকা এবং পরিবেশ রক্ষা হবে। বানিয়াচংয়ের বাদাউদিপাড়া জেলেপল্লী। এই জেলেপাড়ার 22 জন জেলে মাছ ধরতে নামে শুটকি নদীতে। সেই সময় হামলা করা হয় জেলেদের ওপর। সেই পরিবারের বিরুদ্ধেই আবারও আদালতে মামলা করে সেই রাজপরিবার। মামলায় সরকার এবং 22 জন জেলেকে বিবাদী করা হয়। সেই মামলার একজনের সন্তান আব্দুল খালেক বাদাউরি জেলেপল্লীর বাসিন্দা। বর্ষা এসেছে বিলে পানি, শুরু হবে মাছ ধরার উৎসব। এজন্য শুরু করেছেন জাল যাচাই বাছাইয়ের কাজ। দেখছেন গত বছরের জালগুলো ঠিক আছে কিনা। দক্ষিণে নেরাই দল, এটা এই গাঙ্গের সাথে লাগাই, এটা অসমুদ্রের আন্ডারে দক্ষিণ দিয়ে মারে প্রতাপশালী দিয়ে। এক সময় মারছিলাম আমরা, এখন এটা আমার মারতাম পারি না। লস উড়ার পরে গিয়া পড়ছে কুশিয়ারার পরে পড়ছে গিয়া কুদাল্লার পরে গিয়া পড়ছে তোমার এগুলোতে একটা তো আমরা যাইতে পারি জি না। এরপরে পড়ছে ডেনুগাং থেকে গেছে মেঘনাগাঙ্গ থেকে পড়ছে রত্নাগাঙ্গ থেকে পড়ছে আবার এই যতগুলো বললেন আপনি নদী, এর মধ্যে কয়টা রাজার দখলে? একই রাজা দখলে, মানে কয়টা নদী দখলে আছে ওনাদের? সবটাই দখলে আছে। মোমিন মিয়া একই মামলার আসামি। 10 বছর আগেও তিনি মাছ ধরতেন, এখন আর নদীতেও নামতে পারেন না। এখন তিনি টিউবওয়েলের মিস্ত্রি, পেশা পরিবর্তন করেছেন। জমিদারে জায়গা নিলুক আমরা চিনি, উসমানরা যাইতে আলীরা যায়, এবার কই আমরা যেমন খাওয়ান লাগবো, আমরা এই ব্যবসা চাই যখন ওই অন্য কাজে ধরছি, পানি টুলের কাজে ধরছি। সেই মামলার এখনকার অবস্থা কি? মামলা কি নিষ্পত্তি হয়েছে? মোহন বাবাজি মামলাটা আলি ডুঙ্গা লুটি চাইছিল, আমরা এটা আমরা ধরছি না, ধরে আমরা গরিব মানুষ, আমরা তার সাথে পারতাম না, সে জোর বেশি, এর মাঝে জনগণের সাথে থাকে, আমরা তো পারবার মতন না। সেই রাজবাড়ির মামলার শিকার হয়েছেন অনেক জেলে পরিবার। কয়েক পুরুষ ধরে সেই মামলার ঘানি টানতে হয়েছে। রাজার সাথে আমরা মামলা ছিল। কি নিয়ে? ওই নদী নিয়ে। কোন নদী? শুটকি নদী নিয়ে। তারপর কি হয়েছিল? এরপরে রাজা কিভাবে নিচে না নিচে আমরা ময়মুর জানি না, এটা তো আমরা সঠিকভাবে অবস্থা সরকারে জবাব চাইছে আমরা কাছে। আমরা তো যে অবস্থা আছে আমরা নকল তুলে তুলছি, কি জবাব দিতাম, আমরা উকিলের কাছে পরামর্শ করিয়া জবাব দিব। আমরা জবাব চাইছি, আমরা মৎস্যজীবী, আমরা ভাই বিদায় আমরা ও করছি। হেরা এ আলী রাজায় আমরা পক্ষ ইয়া একতরফা রায় করাইছে, তারপর আমরা এই জড়িত করাই তোমরা এমই দিতে লাগবে। জেলেদের জীবিকা বিনাশকারীর বিরুদ্ধে কে রুখে দাঁড়াবে? স্থানীয় প্রশাসন হিসেবে উপজেলার নির্বাহী কর্মকর্তা কিংবা জেলা প্রশাসক কি ভূমিকা রেখেছেন আমাদের জানতে হবে। কারণ মাঠ পর্যায়ের এসব কর্মকর্তারা যদি নদীর প্রতি আন্তরিক হন এবং প্রচলিত আইন প্রয়োগ করেন, তাহলে নদী দখলমুক্ত হতো। স্থানীয় প্রশাসনের সাথেও আমাদের কথা বলতে হবে, বলবো, তবে আরও একটা বিরতির পর। নদীর সাথে অনেক মন্ত্রণালয় আর সংস্থা যুক্ত থাকলেও নদী রক্ষায় কেন জানি কেউ কোনো দায়িত্বই নিতে চায় না। পানি উন্নয়ন বোর্ড, নদী রক্ষা কমিশন কিংবা জেলা প্রশাসক, এই নদী রক্ষায় আসলে কে কি করছে সেটাই এখন দেখার বিষয়। আমরা এক এক করে এদের অনেকের কাছেই যাব, জানতে চাইব নদী রক্ষায় তারা কে কি করছেন।
আমরা হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যেতে চাই, ম্যাপ তুলে দেখতে চাই সিএস ও আরএস দাগে কুশিয়ারা নদী নাকি অন্য কিছু। হামাইখালি মৌজায় আমরা হচ্ছে যে কুশিয়ারা নদীর যে দাগটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 637 আরএস। তাহলে এসে দাগ কত? 580। এখানে পাওয়া গেল বচিখালী, হামাইখালী ও ঝিলুয়া মৌজার ম্যাপ। হামাইখালী মৌজার এসে জরিপের 580 এবং 581 দাগ, আরএস জরিপে হয়েছে যথাক্রমে 637 এবং 662। দুই রেকর্ডের দুই দাগেই কুশিয়ারাকে নদী হিসেবে উল্লেখ করা হয়েছে। কাগজপত্রে নদী উল্লেখ থাকলেও কিভাবে তা একজন ব্যক্তি নিজের দখলে রাখতে পারেন তা জানতে আমরা একদিন পর আবারও হাজির হই জেলা প্রশাসকের কার্যালয়ে। শুধু কুশিয়ারা না, আমাদের সব নদীগুলো যেখানে প্রতিবন্ধকতা আছে সেগুলো নিয়ে আমরা আগামীতে পরিকল্পনা করছি, সেগুলোকে প্রবাহমান রাখার ক্ষেত্রে, এবং যেখানে মামলা মোকদ্দমা আছে সেই জায়গাগুলো সরকার প্রতিদ্বন্দ্বিতা করছে এবং নদীগুলোকে উদ্ধারের জন্য, নদীগুলোকে প্রবাহমান রাখার জন্য। আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বললাম, তিনি আমাদেরকে জানালেন যে এই নদী নিয়ে একটি মামলা উচ্চ আদালতে রয়েছে। এখন যেটি বিষয় হচ্ছে যে আমরা আসলে দেখতে চাই এই নদীর খাজনা আসলে কে দেয়। বদলপুর ভূমি কর্মকর্তা দিলীপ দাস টিম 360 ডিগ্রির ক্যামেরা দেখে চুপসে গেলেন। তার অধীনস্থদের খাজনার বই দেখার অনুমতি দিলেন। দেওয়ান আলী রাজা স্টেট থেকে কোনো খাজনা দেয়া হয়েছে? এটা মানে 1 নম্বর খতিয়ান। এটাতে আপনারা কোনো খাজনা নেই না, এখন পর্যন্ত কোনোদিন নেন না? আমরা খাজনা নেই না। তার মানে এখানে 1570, 1511, 1715, 1501, 1505 এগুলো যে এসে দাগ আছে, এটাতে কোনো খাজনা নেওয়া হয় না। আমরা খাসের কোনো খাজনা নেই না। খাজনা খাস যদি বন্দোবস্ত হয় তাইলে আমরা নেব। 1 নম্বর এটা আমি কি নদী ইজারা যদি দেয়, ইজারা দিলে এটা ইউনো অফিস জানবে। এটা যে আপনার 1 নম্বর খতিয়ান, এটা কিভাবে? আমরা 1 নম্বরে খতিয়ান এন্ট্রি করি না, আমরা যখন মালিকানার থেকে আমরা শুরু করি। প্রথম পৃষ্ঠাটা ফাঁকা রাখে। একটি টাকাও খাজনা দেয়নি, অথচ উল্টো সেই জমি থেকে লিজ দিয়ে খাজনা তুলছেন সাধারণ মানুষের কাছ থেকে। শিল্প কলকারখানা থেকে বর্জ্য পড়ে নদী দূষণ হচ্ছে কিনা, নদী দখল করছে কারা, এসব তালিকা তৈরির পাশাপাশি দখলদার থেকে নদী উদ্ধারের উপায় বাতলে দেয়াই নদী কমিশনের কাজ। এই অবস্থায় জমি যদি কেউ দাবি করে থাকে তাহলে সেটা আমি মনে করি যে ঠিক করছে না। আমাদের কাছে যদি অভিযোগ যেগুলো আছে আমরা দেখছি, পরীক্ষা করে আমরাও বিষয়টাকে নজরদারিতে রাখবো যে আমরা নদীর জমিকে নিজের জমি হিসাবে যারা নিতে চায়, দাবি করে বা বিভিন্ন রকমের মামলা মোকদ্দমা করে যারা এগুলোকে দখলে যাওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। যত দলিল ছিল কুশিয়ারা নদী দখলের সবগুলো হচ্ছে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানকে আমরা দেখালাম। তিনি এই দলিলপত্র দেখে সামনে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় তা আমাদেরকে আশ্বাস দিলেন। মামলা করে এই নদীগুলো দখলে রাখা হয়েছে। দীর্ঘ 70 বছর ধরে দখলদারিত্ব চলছে নদীর, কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নেই কেন? কয়টি মামলা, কতটি নদীর বিপরীতে রয়েছে জানতে আমরা যেতে চাই হবিগঞ্জ আদালতে। কিভাবে দেওয়ান আলী রাজা ওয়াকফ স্টেট এই নদীগুলো দখল করে রেখেছে জানতে চাই অ্যাডভোকেট
আফিল উদ্দিনের কাছে। তিনি জেলার প্রধান আইন কর্মকর্তা। সম্পর্ক 10টা আছে। এখন এগুলো দখলে যে জলাশয় যেগুলো এগুলো তো এই সরকারের দখলে থাকে আছে, কিন্তু ওনারা অবৈধভাবে মানে মিথ্যা তথ্য দিয়ে আমরা মামলা দায়ের করছে সবসময়। ওই যে যেটা আলাপ করতেছি এটা মহামান্য হাইকোর্টের পজিশনের ব্যাপারে স্টেটাস কমিটির জন্য মহামান্য হাইকোর্ট আদেশ দিচ্ছেন এবং 8 সপ্তাহের মধ্যে ওনারা রেগুলার আপিল দায়েরের জন্য ওনারা দিচ্ছেন। এখন রেগুলার আপিল করলে তো আপিল ওনারা যে অর্ডারটা দিচ্ছে এটা সেটা হবে বা বাতিল হবে, একটা কিছু হবে। উনি এখনো হচ্ছে যে আশা ছাড়েন, নদীটা এখনো নিজের মালিক। হ্যাঁ, আসলে হাস্যস্কর বিষয়। নদী তো কোনো সময় ব্যক্তি মালিকানা থাকতে থাকার কোনো সুযোগ নাই এবং এখনও নাই, কোনো পজিশনও নাই। ওনার অবৈধভাবে এইগুলা হইলে সেটা সরকারের জায়গা বুক করা বা আত্মসাৎ করার জন্য 10টা মামলায় তো জমির পরিমাণ এবং নদীর পরিমাণ বিবরণের মধ্যে এরা ওই যে কুদালিয়া কুশিয়ারা নদী আর খুটগারা নদী এই দুটো উল্লেখ করছে। তার কাছেই আরো কয়েকটি নদীর মামলার তথ্য পাওয়া গেল। এবং গেজেট নোটিফিকেশন হয়েছে 1962 ইংরেজিতে। গেজেট নোটিফিকেশন হওয়ার ফলে আর কিছু সাবস্টেন্স বুঝতে থাকে না। হ্যাঁ, যদি না আর নেওয়া থাকে তারপরে যদি অ্যাসেসমেন্ট প্রিপেয়ার হয়ে গেছে ওরা নিতে বাধ্য না নিল এটা সরকারের বেস্ট হয়ে যাবে। কথা বলতে চাই স্থানীয় সংসদ সদস্যের সাথেও। কুশিয়ারা সহ নদী খাল হাওর দখলের বিষয়টি নিয়ে তার নিজ জেলা হবিগঞ্জের বিষয়ে তিনি কি বলবেন? অনেক নদী নালা খাল বিল রয়েছে যারা পারস্পরিকভাবে বিভিন্ন গ্রুপ একই নদী নালা তারা দাবি করেন, সেটা আপনার বিভিন্ন কোর্টে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে সেই ক্ষেত্রে যদি কোনোভাবে কোনো জেলে বাধার সম্মুখীন হন তাহলে যদি আমরা সেটা আমাদের নজরে আসে তাহলে আমরা অবশ্যই তাদেরকে আইনগতভাবে সর্বোচ্চটুকু তাদেরকে অধিকার প্রতিষ্ঠা করতে চেষ্টা করে যাব। ব্যক্তি মালিকানা পর্যায়ের যেগুলো আপনি বলতেছেন সেইগুলোর বিষয়ে তো আমাদের হস্তক্ষেপ করার কিছু নাই, কিন্তু কেউ যদি অবৈধভাবে ব্যক্তি মালিকানা হিসেবে নিজেকে দাবি করেন সেই ক্ষেত্রে একমাত্র আইন অনুযায়ী আমাদেরকে তাদের এই বিষয়ে সমাধান করা সম্ভব। এছাড়া ব্যক্তি পর্যায়ে গিয়ে উদ্যোগ নিয়ে এটা সমাধান করা সম্ভব নয়। এবার আমরা যেতে চাই সেই ব্যক্তির কাছে যিনি বানিয়াচং রাজপরিবারের বর্তমান ওয়ারিশ। তিনি দেওয়ান আলী রাজা ওয়াকফ স্টেটের মোতোয়াল্লি। সিলেটের ঝিরঝিরি পাড়ায় বাড়ি আহমেদ জুলকারনাইনের। তাকে বাড়িতে পাওয়া গেল না, কিন্তু রাজার একজন লোকের কাছে জানা গেল তার অফিস সিলেট নজরুল একাডেমির পাশে। ওই ছেলেকে বলবেন যে আহমেদের অফিস কোনটা, ঠিক অপোজিটে। সিলেট কাজী নজরুল একাডেমির সামনের কার্যালয়ে টিম 360 ডিগ্রি। সিলেট নজরুল একাডেমির উপদেষ্টা তিনি। অন্যদিকে তিনি বাংলাদেশ জাতীয় দলের একজন সাবেক ক্রিকেটারও। জানতে চাই তিনি নদীগুলোর মালিক হলেন কিভাবে। কুশিয়ারার যে জায়গাটুকু আমরা লিজ দেই বাৎসরিক, এটা হলো ওয়াকফ স্টেটের জায়গা। এই হিসাবে একটা আংশিক জায়গা আমরা লিজ দিই, গভর্নমেন্ট এটা লিজ দেয়, আমরা আমাদের জায়গাটা লিজ দিই। ওই স্টেটের মোতল্লি বর্তমানে আমি। এই হিসাবে লিজ দেওয়ার ক্ষমতা সরকারই আমাকে দিছে। সরকার যেটা বলতেছে যে ওই জায়গাগুলো তাদের এবং হচ্ছে এগুলো 1 নম্বর খতিয়ান। 1 নম্বর খতিয়ান কি ব্যক্তি মালিকানা হতে পারে? 1 নম্বর খতিয়ানের বিষয়টা হইলো এটা নিয়ে গভর্নমেন্টের সাথে আমাদের মামলা মোকদ্দমা হয়েছে। যেমন মোতল্লি হিসাবে আমার দাদা, আমার চাচা, বর্তমানে আমি, গভর্নমেন্টের সাথে আমরা মামলা চলতেছে। মামলা চলা অবস্থায় আমরা কিন্তু এই জায়গাটা ডিগ্রি প্রাপ্ত। তবে পরিবেশবাদী সৈয়দা রেজওয়ান হাসান বলছেন ভিন্ন কথা। নদীগুলোর কথা আমরা বলছি, এই নদীগুলো এখনো ব্যক্তি মালিকানায় কেমন করে আছে, এটার হয়তো একটা ঐতিহাসিক প্রেক্ষিত থাকতে পারে যে ব্রিটিশরা যেহেতু জমিদারদেরকে দিত এবং জমিদাররা ইজারা দিত, সেহেতু জমিদার হিসাবে যিনি এটা নিয়েছেন তিনি হয়তো তার নামেই রেখে দিয়েছেন এবং তারপরে রেকর্ডগুলো চেক করে এটা আর কেউ ফেরত আনেনি। আদালতে যদি মামলা চলাকালীন সময়ে কোনো রেকর্ড দেখানো হয় যে এটা নদী, তাহলে কোনো আদালত বাংলাদেশের এটার আর যত রকমের বাস্তবতাই থাকুক না কেন এইটাকে ব্যক্তি মালিকানাধীন ঘোষণা করে কোনো রায় দিতে পারেন না। যদি দেয়ও সেই রায়টা অবশ্যই অবৈধ হবে।
আগেও দেওয়ান আহমেদ জুলকারনাইন মামলা দিয়ে শুটকি নদী দখলে রেখেছিলেন। ইনভেস্টিগেশন 360 ডিগ্রির অনুসন্ধান প্রচারের পর 23 কিলোমিটার নদী উদ্ধার করে হবিগঞ্জ জেলা প্রশাসন। কুম নদী, নলাইজল নদী, এরকম আরো অনেকগুলো নদী আছে যা আপনাদের স্টেটের অধীনে আছে। এই নদীগুলোর আসলে স্ট্যাটাস কি? এগুলো নিয়েও তো মামলা আছে। জি, মামলা এখন মনে করেন আমরা এইতে মামলা গভর্নমেন্টের যখন আমরা মামলা করতে আমরা ডিগ্রি প্রাপ্ত হয়েছি। যে ডিগ্রিতে এই ঘটনাটাই লেখা আছে, যেমন এটা যতদিন পর্যন্ত আমাদের স্টেটকে উপযুক্ত ক্ষতিপূরণ না দিবে ততদিন পর্যন্ত আমরা এটা ভোগ দখল করবো। নদীগুলোর ব্যাপারে আপনি কি বলবেন? নদীগুলোর ব্যাপারে যে নদীগুলি বদ্ধ নদী আছে এগুলো মনে করেন তো এটা যার কোনোটা আছে বদ্ধ মালিকানা, কোনোটা আছে সরকারি, কোনোটা আছে বেসরকারি। কিন্তু যদি ওপেন নদী হয়, এটা আমারও দাবি নেই, গভর্নমেন্টেরও কোনো দাবি নেই, এগুলো উন্মুক্ত থাকবে। আর যদি আমি এখন যেহেতু এটা নিয়ে মামলা মোকদ্দমা চলতেছে, যদি আমি মামলা মোকদ্দমায় আমি ডিগ্রিপ্রাপ্ত হই, গভর্নমেন্ট আমাকে আমার কাগজপত্র যাচাই করে দেখে এগুলা বদ্ধ নদী, তাইলে এটা মানে ব্যবহার করার অধিকার আমার আছে। যেহেতু এটা সিএস খতিয়ানে নদী আছে এবং পরবর্তী খতিয়ানগুলোতেও কতগুলো দাগ নদী হিসেবে আছে, সেই নদী অবশ্যই 1 নম্বর খাস খতিয়ানে থাকবে। এটা জনগণের ব্যবহার্য, এটার কেউ মালিকানা দাবি করতে পারে না, এটাকে কেউ ইজারাও দিতে পারবে না। উন্মুক্ত জলাশয়ের যে সংজ্ঞা আছে তার মধ্যে নদী অন্তর্ভুক্ত, বদ্ধ নদী বলে কোনো কথা নেই। এবং উন্মুক্ত জলাশয় ইজারা দেওয়ার কোনো ক্ষমতা ডিসিও রাখেন না। উনি হয়তো বদ্ধ জলমহাল দেখাচ্ছেন, হয়তোবা উনি বিল দেখাচ্ছেন এবং বিল দেখিয়ে বদ্ধ দেখাচ্ছেন। কিন্তু যদি রেকর্ডে থেকে থাকে যে সিএস রেকর্ড এটা নদী থেকে থাকে, তাহলে জেলা প্রশাসককে দেখাতে হবে যে কিভাবে নদী থেকে এটা বিল হয়ে গেল, কিভাবে উন্মুক্ত জলাশয় থেকে এটা বদ্ধ জলাশয় হয়ে গেল। উন্মুক্ত জলাশয় থেকে বদ্ধ জলাশয় হওয়ারও কোনো সুযোগ নেই। মামলা দিয়েই তিনি কুশিয়ারা সহ কয়েকটি নদী নিজের দখলে রেখেছেন। এমন মামলা চলছে প্রায় 60 বছর ধরে। আর এই সময়ে মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ জেলেরা। টিকতে না পেরে মুমিনের মতোই অনেকেই পেশা বদলে ফেলেছেন। শুটকি নদীর মতো কুশিয়ারা হয়তো একদিন দখলমুক্ত হবে, কিন্তু এতদিন ধরে সরকারের নদী দখলে রেখে যে রাজা জুলকারনাইন এত লাখ লাখ টাকা কামিয়ে নিল, সেই অপরাধের কি কোনো শাস্তি আদৌ হবে? কারণ নদী দখলমুক্ত হলেই স্থানীয় সরকার খুশি, অথচ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা থাকলে হয়তো নদী দখলের মতো দুঃসাহস কেউ দেখাতে পারত না। দখলবাজদের কাছ থেকে নদী মুক্ত হলেই নদী বাঁচবে, প্রকৃতি বাঁচবে, বাঁচবে এই দেশও। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে হলে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই। তবে মনে রাখবেন, কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।